আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, বাড়িতে নিরাপদে আছো। আমাদের পরিস্থিতির কারণে এখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, যেন একটা করোনাকালীন মহামারী চলছে। তো আমরা চেষ্টা করছি এবং সবসময় চিন্তা ভাবনা করছি যে কিভাবে এই করোনাকালীন সময় তোমাদেরকে পড়াশোনার ভিতরে আনা যায় বা পড়াশোনার ধারাবাহিকতা রক্ষা করা যায়। তো আশা করব আমার সকল শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস দেখবে, হোমওয়ার্ক জমা দিবে এবং যে পরীক্ষাগুলো অনলাইনে নেওয়া হচ্ছে সেই পরীক্ষাগুলো অ্যাটেন্ড করবে। আমি এই মাস থেকে শুরু করব, মানে নেক্সট মান্থ, এই মাসে তো আজকে 30 তারিখ, আর একদিন আছে। নেক্সট মান্থ থেকে আমি একটা পরিকল্পনা করেছি যে স্কুল খোলা যখন থাকে তখন তোমাদের ভিতরে একটা প্রতিযোগিতা থাকে যে আমি কে কম মার্কস পেলো, কে ভালো পেলো, যখন আমরা ক্লাসে অ্যাপ্রিসিয়েট করি বা সবার সামনে অ্যানাউন্স করি। তো যেটা আমি চিন্তা ভাবনা করেছি আমার সাবজেক্ট নিয়ে, যে আমি এই মাস নেক্সট মান্থ থেকে, মানে হচ্ছে জুন মাস থেকে, আমি যতগুলো তোমাদের এই ইংরেজি দ্বিতীয় পত্রের উপরে ক্লাস টেস্ট নিব সবগুলোতে অ্যাটেন্ড করবে যারা, এবং যারা সর্বোচ্চ মার্কস পাবে তাদেরকে আমি উইনার অফ দ্য মান্থ ঘোষণা করব। মানে হচ্ছে জুন মাসের বিজয়ী থাকবে সেই। এখন আমি দেখব যে আমার ছেলেরা বেশি এগিয়ে থাকে নাকি আমার মেয়েরা, যেহেতু আমি জানি যে তোমরা জানো, আমরা সবাই জানি যে আমাদের ছেলে মেয়ে বোথ সেকশন এখানে আছে। তো সবাই একটু সিরিয়াসলি পড়াশোনা করবে এবং আমি আশাবাদ ব্যক্ত রাখবো যে তোমরা সবগুলো ক্লাস টেস্টে অংশগ্রহণ করবে এবং সর্বোচ্চ মার্কস পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। সর্বোচ্চ মার্কস বলতে মনে করো আমি 5টা ক্লাস টেস্ট নিয়েছি, আমি সবগুলো মার্কস হচ্ছে অ্যাভারেজ তৈরি করবো, মানে সবগুলো মার্কস আমি যোগ করে দেখবো যে সর্বোচ্চ মার্কস কে পেয়েছে সবগুলো ক্লাস টেস্টের ভিতরে, সেভাবেই নাম্বারিংটা করা হবে। এবং আমি ডিটেলস তোমাদের যে গ্রুপ আছে গ্রুপে আমি নোটিশ আকারে দিয়ে দিব যে এই মাসে মান্থ অফ দ্য উইনার হচ্ছে তার নাম সহ, ঠিক আছে, নাম এবং রোল নাম্বার সহ দিয়ে দিব। তোমরা যদি চাও যে তোমাদের নাম, রোল নাম্বার, ক্লাসের সঙ্গে তোমার ছবিটাও অ্যাড করা হোক, তুমি সবাই দেখুক তোমাকে, সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে তোমার একটা ছবি আমাকে পাঠাতে হবে। সেক্ষেত্রে তোমরা যদি চাও সেটা বেশি অ্যাড করতে, আমি অবশ্যই অ্যাড করে দিব। তাহলে চলো আজকে আর কথা না বাড়িয়ে আমরা, যেহেতু আজকে হচ্ছে কোশ্চেন 3 নিয়ে আলোচনা করব, এর আগে একটি ক্লাস হয়েছে, যারা মিস করেছে অবশ্যই দেখে নিবে যে কোশ্চেন 3-এ আমরা আজকে প্র্যাকটিস করব যে কিভাবে আমাদের পরীক্ষায় কোশ্চেন 3 আসবে এবং আমরা কিভাবে আনসার করব। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আমরা একটু দেখি আমাদের কোশ্চেন 3 কিভাবে আসবে। প্রশ্নটা আগে সুন্দর করে আমরা বোঝার চেষ্টা করব। দেখো এখানে কমপ্লিট দ্য টেক্সট ইউজিং দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স অ্যাজ নিডেড, যে বক্সের ভিতরে যে কিছু শব্দ দেওয়া আছে প্রয়োজন অনুযায়ী এই শব্দগুলো তোমাকে ইউজ করতে হবে যদি তুমি এই বক্সের সেন্টেন্সগুলো সম্পূর্ণ করতে চাও। তার মানে দেখো সেন্টেন্সগুলো অসম্পূর্ণ আছে, কিছু কিছু জায়গায় গ্যাপ দেওয়া আছে, এই গ্যাপটা পূরণ করতে হবে এবং অবশ্যই পূরণ করতে হবে এই বক্সের ভিতরের শব্দ থেকে, তুমি কোনো শব্দ বাইরে থেকে আনতে পারবে না। 0.5 × 10 = 10, যে হচ্ছে 5 মার্কস, তার মানে প্রত্যেকটায় হাফ করে মার্কস, 10টা এরকম শূন্যস্থান থাকবে। তো দেখো আমরা একটু বক্সটা দেখি কি আছে। সার্টেনলি, ইম্পর্ট্যান্ট, সিকিউরিড, সিকিউরিড মানে হচ্ছে সিকিউরিটি থেকে সিকিউরিড শব্দটা আসছে, এটা হচ্ছে কোনো কিছু নিশ্চিত করা, হ্যাঁ, সিকিউরিড। ফ্যামিলি, 1000, ফাইনাল, এক্সামিনেশন, হাইলি, সেন্ট, নেসেসিটি। নেসেসিটি মানে হচ্ছে প্রয়োজনীয়তা, এটা হচ্ছে নাউন, আর সার্টেনলি হচ্ছে নিশ্চিত রূপে। আচ্ছা আমি কিছু শব্দার্থ একটু বোর্ডে লিখে দিচ্ছি। অবশ্যই আগে আমরা একটু দেখব যে টেক্সটটা কি সম্পর্কে আছে। আমি সবসময় বলি শূন্যস্থান পূরণের ক্ষেত্রে তোমরা শুরুতেই আনসার করবে না, শুরুতে পুরা টেক্সটটা এইভাবে গ্যাপ সহকারে একবার পড়ে তুমি একটা ধারণা লাভ করবে যে কি সম্পর্কে আমার এই শূন্যস্থানটা দেওয়া আছে, টেক্সটটি দেওয়া আছে, এবং দেখবে যে তুমি যখন এভাবে পড়বে অনেকটা তুমি নিজেও বুঝতে পারছো যে এই জায়গাটা, এই শূন্যস্থানটির জায়গায় এই শব্দটি বসতে পারে। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই বক্সের শব্দগুলো সম্পর্কে একটা কনসেপ্ট ধারণা
মানে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। তাহলে দেখো এরকম বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এরকম একটা লেটারের মতো থাকে, লেটার থেকে কিছু একটা অংশ এখানে দেওয়া থাকে। মাই ডিয়ার ফাদার, আমার প্রিয় বাবা, আই এম ভেরি গ্ল্যাড টু লার্ন ফ্রম ইয়োর হার্ট দ্যাট ইউ আর ওয়েল ইন দ্য ড্যাশ। যে আমি তোমার চিঠি থেকে জানতে পারে খুশি হলাম যে তুমি কোনো একটা পরীক্ষায় হয়তো ভালো করেছো। দেখো বাংলা এভাবে পড়লেও কিন্তু শূন্যস্থানটা বোঝা যায়। ইউ আর অল ওয়েল ইন দ্য ড্যাশ, না সরি, এখানে পরীক্ষার কথা বলছে না, এখানে ফ্যামিলি মেম্বারদের কথা বলছে যে তোমরা সবাই ভালো আছো। ঠিক আছে, ইউ আর অল ওয়েল ইন দ্য ড্যাশ। এরপরে আছে দি রেজাল্ট অফ মাই ড্যাশ এক্সামিনেশন হ্যাজ বিন পাবলিশড। নিশ্চয়ই কোনো একটা পরীক্ষার কথা বলা আছে যে পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়েছে। ইউ উইল ড্যাশ বি হ্যাপি দ্যাট আই হ্যাভ ড্যাশ জিপিএ 5 ইন অল সাবজেক্টস ইন দ্য ড্যাশ। তুমি জেনে খুশি হবে যে আমি সব সাবজেক্টে জিপিএ 5 পেয়েছি। অল দ্য টিচার্স প্রেজড মি, সব শিক্ষকরা আমাকে প্রশংসা করেছে। প্রেজ মানে প্রশংসা করা। দেখো আর যেটা বলবো আমরা এরকম, দেখো আমি কিন্তু এখনও সঠিকভাবে জানি না যে কোন শব্দটি বসবে, এখনও আমরা আনসারে যাচ্ছি না, জাস্ট এভাবে একটা ধারণা নিয়ে যাব শূন্যস্থান এভাবে পড়ে। মাই টিচার্স হ্যাভ সাজেস্টেড টু পারচেজ সাম ড্যাশ বুকস, আমার শিক্ষক আমাকে কিছু বই কেনার জন্য সাজেস্ট করেছে, আমাকে পরামর্শ দিয়েছে। পারচেজ মানে হচ্ছে কেনা, কোনো কিছু ক্রয় করা। খুব সুন্দর একটা শব্দ, আমরা সবসময় শিখে এসেছি বাই মানে কেনা। তো আজীবন কি একটা শব্দ নিয়ে পড়ে থাকবো? এখন আস্তে আস্তে তোমরা বড় হচ্ছ, এজন্য আমাদের কি করতে হবে, সুন্দর সুন্দর নতুন নতুন শব্দ শিখতে হবে। পারচেজ। আই অলসো ফিল দ্য ড্যাশ অফ দোজ বুকস, আমিও অনুভব করছি এই বইগুলোর এখানে হতে পারে প্রয়োজনীয়তা। ঠিক আছে, সেটা আমরা পরে দেখবো শূন্যস্থানে কি হবে। দে উইল কস্ট অ্যাবাউট অন ড্যাশ টাকা, এই বইয়ের দাম এখানে বলেছে। কস্ট মানে মূল্য বা প্রাইস আমরা যেটাকে বলি। হ্যাঁ, প্লিজ ড্যাশ মি দ্য মানি অ্যাজ সুন অ্যাজ পসিবল, বলছে যে আমাকে যত দ্রুত সম্ভব টাকা কি হতে পারে, টাকা পাঠাও হতে পারে, তাই না? টাকা পাঠাও, তো পাঠানো ইংরেজি এখানে দেওয়া আছে সেন্ড। এরপরে কিছু উইথ বেস্ট রিগার্ড টু ইউ অ্যান্ড লাভ টু অল ইউরস এভার পারভেন। তাহলে শুরুতে আমি যেটা করব, তোমাদের কিছু শব্দার্থ আগে বোর্ডে লিখে দিব। শব্দার্থ কিন্তু খুব খুব জরুরি। তুমি ইংরেজি শিখতে গেলে শব্দার্থ প্লাস গ্রামার এ দুটো তোমাকে জানতেই হবে। আমি যেমন বাংলা করে বুঝিয়ে দিচ্ছি, কিন্তু পরীক্ষার সময় তো তোমাকে কেউ বুঝিয়ে দিবে না। এজন্য তুমি যদি শব্দের অর্থ না জানো অনেক কিছুই বুঝতে পারবে না। তাহলে চলো আমি শব্দার্থগুলো আগে লিখে দিব। অবশ্যই আমি আশা রাখবো আমার সব শিক্ষার্থী শব্দার্থ ভাষায় আলাদা কোনো নোটবুকে লিখে প্র্যাকটিস করবে। শুধু লিখে রাখলে হবে না, মেমোরাইজ করতে হবে এবং মাঝে মাঝে সেটা মনে করে এক সপ্তাহ যত শব্দ শিখেছো সপ্তাহের শেষে ওই শব্দগুলো তুমি রিভাইজ করবে এবং প্র্যাকটিস করবে। কি করতে পারো তোমরা, যখন স্কুল খোলা ছিল বা নিচের ক্লাসে এটা পসিবল ছিল, আমি তখন কি করতাম, আমি কুইজ টেস্টের ব্যবস্থা করতাম, ভাগ করে দিতাম যে এই বেঞ্চ হচ্ছে এ গ্রুপ, এইটা হচ্ছে বি গ্রুপ, এবং এদের ভিতরে আমি শব্দ জিজ্ঞেস করতাম যে অর্থটা কে বলতে পারে। এভাবে আমরা উইনারও ঘোষণা করতাম। তো এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি তোমাদের শেখানোর। তো তোমরা যেহেতু এখন করোনাকালীন সময় এই মুহূর্তে তো আমি এভাবে পারছি না, তোমরা যেটা করবে বাসায় তোমার ফ্যামিলি মেম্বারদের সাথে এভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবে, এভাবে নিজেদের ভিতরে একটু। এটাও একটা গেম, মানে ইংরেজি সবসময় আনন্দের ভিতর থেকে শিখতে হয়। ঠিক আছে, আমি একটু শব্দার্থগুলো লিখে দিচ্ছি। শব্দার্থ দেখো, যেগুলো আমার কাছে মনে হয়েছে আমি সেই শব্দগুলো দিচ্ছি। আর এরপরও যদি তোমার কোনো শব্দ নিয়ে কনফিউশন থাকে বা বুঝতে না পারো, তোমার জানার থাকে, অবশ্যই আমাকে জানাবে। তাহলে দেখো আমি একটু এখানে শব্দার্থ লিখি। শব্দার্থের ভিতরে কোনটা কোনটা দেওয়া যায়, এখানে সার্টেনলি হচ্ছে নিশ্চিত রূপে, সার্টেনলি নিশ্চিত রূপে। আমরা সাধারণত শিখি কি সার্টেন, আমরা সময় শিওর যে হ্যাঁ অবশ্যই হবে শিওর, কিন্তু সার্টেনলিটা আমরা ব্যবহার করি না। সার্টেনলিটা আমরা এখন থেকে প্র্যাকটিস করবো। ঠিক আছে, বলার ক্ষেত্রে প্লাস লেখার ক্ষেত্রে। সার্টেনলি মানে নিশ্চিত রূপে। তোমার ফ্রেন্ড তোমাকে জিজ্ঞেস করলো যে এই পরীক্ষাটা কি হবে,
বা তুই কি পিকনিকে যাবি, তখন তুমি বললে যে সার্টেনলি, অবভিয়াসলি। এভাবে আমরা একটু নতুন নতুন শব্দ ব্যবহার করতে শিখবো, সবগুলোই কিন্তু সমার্থক শব্দ। সার্টেনলি, সার্টেনলি হচ্ছে নিশ্চিত রূপে, নিশ্চিত রূপে। এরপরে যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে নেসেসিটি। নেসেসিটি মানে হচ্ছে প্রয়োজনীয়তা, আর সিকিউর মানে হচ্ছে সিকিউর মানে হচ্ছে নিশ্চিত করা। হ্যাঁ, এটা হচ্ছে ভার। সিকিউরিটি থেকে সিকিউর শব্দটা এসেছে, সিকিউর। হ্যাঁ, নিশ্চিত করা। এখানে পাস্ট ফর্ম ব্যবহার করা আছে। সিকিউর হচ্ছে নিশ্চিত করাটা ভার। এরপরে দেখো নেসেসিটি হচ্ছে প্রয়োজনীয়তা। এটা তোমরা পারবে, নেসেসিটি। বেশি আমরা ব্যবহার করি নেসেসারি শব্দটা, নেসেসারি ফর, কিন্তু নেসেসিটি হচ্ছে নাউন। নেসেসিটি হচ্ছে নাউন মানে প্রয়োজনীয়তা। The necessity of online classes during COVID-19 is very, এখানে হচ্ছে যে এরকম যদি লিখি যে করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসের প্রয়োজনীয়তা, তাই না? তাহলে নেসেসিটি হচ্ছে প্রয়োজনীয়তা, এটা হচ্ছে নাউন। আমরা একটু যদি পার্টস অফ স্পিচ গুলো না জানি তাহলে বাক্যের ভিতরে শব্দটা ব্যবহার করতে পারবো না। এটা হচ্ছে নাউন। ওকে, আর একটা শব্দ যেটা আমি পেয়েছি আমার কাছে মনে হচ্ছে পারচেস। খুব সুন্দর একটা এক্সপ্রেশন, যেটা আমি বলেছি কেনা। আমরা শিখে এসেছি বাই মানে কেনা, সেটা দেখো ক্লাস একদম ছোট্ট একটা বেবিও পারে বাই মানে কেনা, একদম নিচের ক্লাসে প্লে থেকে শিখে এসছো। এখন ক্লাস 7-এ এসো যদি সেই সেম ওয়ার্ড তুমি ইউজ করো বা বলার ক্ষেত্রে বলো, সেক্ষেত্রে মনে হবে যে তুমি কিন্তু এখনো নিজেকে আপডেট করোনি বা নতুন কিছু শেখোনি। এটা কিন্তু করা যাবে না, আমরা সবসময় নতুন কিছু শিখবো। হ্যাঁ, পারচেস মানে হচ্ছে ক্রয় করা বা কেনা। পারচেস মানে ক্রয় করা বা কেনা, যেটা আমরা শিখে এসেছি, সবসময় শিখে এসেছি যে বাই, সেইটারই একটা সমার্থক শব্দ। এই হচ্ছে তোমাদের শব্দগুলো আমি আরেকবার বলে দিচ্ছি। সার্টেনলি নিশ্চিত রূপে, সিকিউর নিশ্চিত করা, নেসেসিটি প্রয়োজনীয়তা, পারচেস ক্রয় করা বা কেনা। এবার আমি চলে যাব আমার যে শূন্যস্থানটি ছিল সেই শূন্যস্থান। এবার আমি আনসার সহ তোমাদের বুঝিয়ে দিব। অবশ্যই তোমরা বই সামনে রাখবে। দেখো প্রশ্নটির সঙ্গে মিল রেখে আমি এবার ফুল শূন্যস্থান সহ তোমাদের বুঝিয়ে দিচ্ছি আরেকবার। এর আগে তো শুধু প্রশ্ন বুঝিয়েছি, এবার আনসার সহ দেখো। মাই ডিয়ার ফাদার, আমার প্রিয় বাবা, I am very glad to learn from your letter that you all are always in the family. যে পরিবারের সবাই, আমি তোমার চিঠি পেয়ে জেনে খুশি হলাম যে তোমার পরিবারের সবাই ভালো আছো। The result of my dash examination, কি এক্সামিনেশন? আমার যে বক্স আছে, বক্সের ভিতরে কোন ধরনের শব্দটা এই সেন্টেন্সের সঙ্গে অ্যাডজাস্ট হয় সেটা আমাকে একটু দেখতে হবে। অ্যাডজাস্ট হয়, এখানে হচ্ছে হবে অফ মাই ফাইনাল এক্সামিনেশন, আমার মানে ফাইনাল চূড়ান্ত যে পরীক্ষা সেই পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়েছে। You will dash be happy that, you will certainly happy that, তুমি নিশ্চিত রূপে খুশি হবে যে I have dash 5 GPA 5, I have secured GPA 5। এখন কথা হচ্ছে দেখো, এই কারণেই আমি তোমাদের বলি যে ফুল টেক্সটই পড়বা। কেন? এখানে দেখো সিকিউরড মানে নিশ্চিত করা, বাট আমি যে কনটেক্সটে সিকিউরড শব্দটা ইউজ করেছি এখানে অর্থ হচ্ছে তুমি অর্জন করেছো। আমরা জানি যে ইংরেজিতে একটা শব্দের অনেক মিনিং হয়, এজন্য আমাদের কনটেক্সট করে বুঝতে হবে যে আমার এই কনটেক্সটে এই শব্দের কোন অর্থটি অ্যাপ্রোপ্রিয়েট। তো এখানে সিকিউর মানে হচ্ছে অর্জন করা। হ্যাঁ, আমি একটু লিখে দিই, বা পাওয়া, অর্জন করা বা পাওয়া। ঠিক আছে, যে তুমি জেনে খুশি হবে যে আমি জিপিএ 5 পেয়েছি in all subjects
ইন দ্য ড্যাশ, ইন দ্য কিসে, ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায়, তাই না? দেখো এই নম্বরে কি আছে, এই নম্বরে আছে এক্সামিনেশন, যে আমি সবগুলো পরীক্ষায় সবগুলো সাবজেক্টে কি পেয়েছি, জিপিএ 5 অর্জন করেছি। তাহলে এখানে আমরা সবসময় এর আগে শিখেছি আই হ্যাভ গট, আমি পেয়েছি জিপিএ 5, ঠিক আছে? এটা নিয়ে তো তোমরা জানো যে একবার বেশ সমালোচনা হয়েছিল যে যারা জিপিএ 5 পেয়েছে তাদের ট্রান্সলেশন করতে বলা হয়েছিল যে আমি জিপিএ 5 পেয়েছি, অনেকে বলেছিল যে আই এম জিপিএ 5। এটা কিন্তু একদম ইজিয়েস্ট হচ্ছে আই হ্যাভ গট না বলে আমরা সুন্দরভাবে বলতে পারি যে আই হ্যাভ সিকিউরড জিপিএ 5, আই সিকিউরড জিপিএ 5। এভাবে আমরা শব্দ দিয়ে আমার লেখার মানটা বাড়াতে পারি, বা আমি যখন স্পিকিং এর ক্ষেত্রে কথা বলা প্র্যাকটিস করব সেই ক্ষেত্রে আমি এই শব্দটি ব্যবহার করতে পারি। এভাবে আমরা অল্প অল্প করে আমাদের স্ট্যান্ডার্ডটা হাই করব, কারণ আমরা আস্তে আস্তে উপরের ক্লাসে উঠছি, আমরা কিন্তু নিচের ক্লাসে যাচ্ছি না। সো আমাদের নিজেদেরকে একটু আপগ্রেড করতে হবে, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আর ইংরেজির প্রয়োজনীয়তা কিন্তু কখনোই শেষ হবে না, ডে বাই ডে আরো বাড়বে। সো আমার শিক্ষার্থীরা তোমরা একটু চেষ্টা করবে যে ইংরেজি শেখা, একদম নিচ থেকে শেখা, যে না আমি ইংরেজি শিখবো। শুধু যে পরীক্ষায় যে টপিকসগুলো আসে, যে আইটেমগুলো আসে, ওগুলো নিয়েই যে শুধু পড়ে থাকবো তা না। একটু কিভাবে ইংরেজি শেখা যায়, একটু দুইটি বাক্য নিজের মতো করে লেখা যায়, কিভাবে একটু ছোট ছোট বাক্য নিজেদের মধ্যে বলা প্র্যাকটিস করা যায়, এই টেন্ডেন্সিটা আমাদের নিজেদের ভিতরে থাকতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমি যেটা বলছি না, যে সিকিউরড শব্দটা আমরা ব্যবহার করতে পারি, খুব স্ট্যান্ডার্ড একটা শব্দ, যে আমি আই সিকিউরড জিপিএ 5 ইন মাই ফাইনাল এক্সামিনেশন। এরপরে দেখো পরে চলে যাবো আমরা এফ নম্বরে শূন্যস্থান। অল দ্য টিচার প্রেজড মি ড্যাশ, অল দ্য টিচার্স প্রেজড মি হাইলি। কি হয় যখন কোনো ভালো রেজাল্ট করে শিক্ষকরা কিন্তু তোমার প্রশংসা করে, তাই না? যখন তুমি মান্থ অফ দ্য জুন হবে, উইনার অফ দ্য জুন, আমি যখন তোমার নামটা ওই মাসে ক্লাসে বারবার বলবো, আমি যদি তোমার ওটা আমি ফেসবুকে গ্রুপে তোমার নাম সহ, তোমার রোল নাম্বার, তোমার ছবি সহ দিই, তোমার কাছে কিন্তু অনেক ভালো লাগবে যে না আমি পরীক্ষায় ভালো করেছি, এর জন্য আমার নামটা দেখানো হচ্ছে, সবাই আমার কথা বলছে। এই মাস জুড়েই শুধু তোমার জয় জয়কার, তাই না? আমরা যেভাবে ক্যাপ্টেন নির্বাচন করি যে এই 6 মাস বা এই বছরটা হচ্ছে এই 2 জন ক্যাপ্টেন থাকবে, তো ঠিক সেরকম তুমি ওই মাস জুড়েই তোমার কিন্তু অধিকার থাকবে সবচেয়ে বেশি, উইনার অফ দ্য মান্থ। আমি এই জন্য প্ল্যান করেছি যে আমি জুন মাস থেকে এরকম একটা ব্যবস্থা করব। তো যখন তুমি ভালো কিছু করবে তখন অবশ্যই তোমার শিক্ষকরা তোমাকে কি করবে, প্রশংসা করবে। শুধু শিক্ষক না, তোমার বাবা মা, তোমার শুভাকাঙ্ক্ষী, তাই না, সবাই তোমাকে খুব প্রশংসা করবে। এরপরে কি হবে, আমরা জি নম্বরে চলে যাব। মাই টিচার্স হ্যাভ সাজেস্টেড টু পারচেজ সাম ড্যাশ বুকস। আমার শিক্ষক আমাকে সাজেস্ট করেছে কিছু বই কিনতে। কিছু কি বই কিনতে? কিছু গুরুত্বপূর্ণ বই কিনতে, তাই না? সব বই তো কিনতে বলা হয় না, যেগুলো গুরুত্বপূর্ণ তোমার মানে ক্লাসের জন্য প্রয়োজন সেগুলোই বলা হয়। তো সাম ইম্পর্ট্যান্ট বুকস, কিছু গুরুত্বপূর্ণ বই। I also feel the dash of the books. I also feel the necessity of those books. আমিও এই বইগুলোর প্রয়োজনীয়তা অনুভব করছি। They will cost about on dash টাকা। নিশ্চয়ই এখানে একটা টাকার অ্যামাউন্টের কথা বলা আছে। এখন আমার বক্সে খুঁজে দেখতে হবে কোথায় এরকম কোনো অ্যামাউন্ট দেওয়া আছে, সংখ্যা দেওয়া আছে। এখানে 1000 ছাড়া আর কোনো অ্যামাউন্টের কথা বলা নেই। তো আমরা বলতে পারি সার্টেনলি বা অবভিয়াসলি আমি ইউজ করতে পারি 1000। তাহলে কি বলতে পারি, দে উইল কস্ট অ্যাবাউট 1000 টাকা। আর এই বইগুলোর মূল্য হচ্ছে 1000 টাকা। প্লিজ ড্যাশ মি দ্য মানি, প্লিজ সেন্ড মি দ্য মানি, যে আমাকে টাকা পাঠিয়ে দাও অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব। অ্যাজ সুন অ্যাজ পসিবল না বলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল শব্দটিও ব্যবহার করা যায়। আমি একটু সিনোনিম শব্দ দেখালাম। যেহেতু শূন্যস্থান, এখানে তো তোমার কোনো চেঞ্জের অপশন নেই, এখানে এভাবেই করতে হবে। জাস্ট আমি একটু বলে দিলাম। এরপরে উইথ বেস্ট রিগার্ডস টু ইউ অ্যান্ড লাভ টু অল, ইওর সেভার বার্বি। তাহলে দেখো এই হচ্ছে আমাদের শূন্যস্থান। এরকম একটা শূন্যস্থান আমার পরীক্ষায় আসবে। তো এই যে দেখো, আচ্ছা এখন আমি একটা শব্দ নিয়ে একটু কথা বলবো, সেটা হচ্ছে সেন্ড শব্দটা নিয়ে, ঠিক আছে? সেন্ড শব্দটার পাস্ট ফর্ম এবং প্রেজেন্ট ফর্মের মধ্যে বানানের পার্থক্য আছে।
উচ্চারণ হলে পার্থক্য আছে, একটু খেয়াল করো। একটা শব্দ আছে ACND, ওকে, আর একটা শব্দ আছে ACNT, ACN। এখন তুমি হয়তো ACND শব্দটি বেশি ব্যবহৃত হয়, কারণ কি আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সটা ব্যবহার করে থাকি সাধারণ আলোচনা বা সব ক্ষেত্রে। এখন কোথাও হয়তো কোনো গল্পের ভিতরে বা স্টোরি রাইটিং এর ভিতরে বা কোনো একটা জায়গায়, যে ইয়োর চাইল্ডহুড মেমোরিজ, কোনো একটা জায়গায় দেখা গেল তুমি এই শব্দটি পেয়েছো ACND, তখন কি একটু কনফিউজড হয়ে যেতে পারো যে এটা আবার কি। তো এই শব্দের অর্থটা একই, শুধুমাত্র ভার্বের ফর্ম আলাদা। এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা জানি ভার্বের সাধারণত 3টি ফর্ম থাকে, হ্যাঁ, আরো অনেক ফর্ম আছে, সেটা আপার লেভেলে, আমি ওদিকে যাব না। তোমাদের জন্য এই লেভেলের জন্য, এই ক্লাসের জন্য তোমরা 3টি ফর্ম জানলেই যথেষ্ট, যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে সংক্ষেপে বলতে পারি ভি অন। ভার্বের, আমি একটু লিখেই দিই, প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম। আচ্ছা, আমি আরেকটু সুন্দর করে স্পেস নিয়ে লিখি। দেখো, যেহেতু আমার 3 নম্বর হচ্ছে আলোচনা শেষ হয়ে গেছে, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, তোমরা অবশ্যই নোট ডাউন করে নিবে। সবসময়ের জন্য ক্লাসে নোট ডাউন করতে হয়, শুধু দেখলে হয় না। তোমরা অনলাইন ক্লাস করার সময় বই খাতা কলম নিয়ে বসবে, এবং তোমরা অবশ্যই যেদিন ক্লাসের নোট নিবে সেই ক্লাসের সেই দিনের ডেট দিবে। তোমরা আজকে হচ্ছে 30/5/2021 সাল, তোমরা ডেট দিবে, তোমার সাবজেক্টের নাম লিখবে, ইংরেজি দ্বিতীয় পত্র, দেন হচ্ছে তুমি নোট করবে। ডেট আমি সবসময় বলি যে খাতায় কোনো কিছু লেখার ক্ষেত্রে ডেট দিতে, কারণ কি ডেট দিলে তোমার মানে তুমি বুঝতে পারবে যে এই তারিখে আমার এই পড়াটি হয়েছিল, এজন্য অবশ্যই তারিখ দিতে হবে। তাহলে দেখো, আমি একটু যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম, সেন্ট এবং সেন্ট নিয়ে, একটু কর্নারে না লিখে আমরা বোর্ডের মাঝখানে যদি একটু সুন্দরভাবে একটু দেখিয়ে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। শিক্ষার্থীরা তোমরা দেখো, একটা হচ্ছে SENT, এটি হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। আরেকটা হচ্ছে ACNT, এটি হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। ভার্বের পাস্ট ফর্ম, তাই না? একটা হচ্ছে পাঠানো, পাঠিয়েছি, আর একটা হচ্ছে পাঠিয়েছিল। হ্যাঁ, এটা হচ্ছে পাঠিয়েছিল, পাঠিয়েছিল। মনে করো আমি আমার কোনো ফ্রেন্ডকে আমি লাস্ট উইকে একটি চিঠি পাঠিয়েছিলাম, বা আমি একটা, আমরা ইদানিং যেটা করছি বা যেটা বেশি ব্যবহৃত হয়, আমরা মেইল বা মেসেঞ্জারে মেসেজ পাঠাই, তাই না? তো ওটা তুমি, যে তুমি হচ্ছে গতকাল বা কয়েক ঘন্টা আগে তোমার কোনো ফ্রেন্ডকে তুমি টেক্সট করেছিলে, মেসেজ পাঠিয়েছিলে, সেটাতে হচ্ছে সেন্ট, যেটা অতীত। আর যেটা বর্তমান প্রেজেন্ট ফর্ম, সেটা হচ্ছে সেন্ড, SEND। দেখো, মাত্র একটা ওয়ার্ড, মাত্র একটা ওয়ার্ড না, সরি, একটা অ্যালফাবেট বা লেটার বলতে পারো, মাত্র একটা অ্যালফাবেট বা একটা লেটারের জন্য সম্পূর্ণ বিষয়টা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে যখন আমরা অতীতে কোনো কিছু পাঠানোর কথা বলবো, আমরা ইউজ করবো SENT লাস্ট টার্ম, আর যখন আমরা বলবো বর্তমানে কোনো কিছু, তখন SEND, তার মানে ফার্স্ট টার্ম ব্যবহার করতে হবে। এই যে ছোটখাটো বিষয়গুলো যদি আমরা একটু সতর্ক থাকি, একটু খেয়াল করি, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। এবার আমি চলে যাব, আমি আরেকটা প্র্যাকটিস করাবো। তার আগে তোমরা সবাই একবার একটু রিভাইজ করো, আমি যতটুকু করিয়েছি মানে এর ভিতরে কারো কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা। কারণ তোমরা যদি প্রশ্ন না করো, কমেন্ট করে তোমরা জানালেই আমি দেখতে পারবো, কারণ আমি ক্লাস নেওয়ার সময় মাঝে মাঝে আমি কমেন্ট চেক করি। তো তোমরা অবশ্যই আমাকে সমস্যা হলে জানাবে যে এই জায়গাটা আমি বুঝতে পারছি না, সেখানে আমি এটা রিপিট করবো তোমাদের জন্য।
এরপরে দেখো আমি নেক্সট আর একটা শূন্যস্থান আমরা প্র্যাকটিস করব। দেখো একটা আইটেম নিয়ে আমি যেটা পার্সোনাল ওপিনিয়ন, যখন একটা আইটেম নিয়ে একটু বেশি চর্চা করা হয় আমার মনে হয় তখন তোমাদের শিখতে সুবিধা হয় বা কনসেপ্টটা ক্লিয়ার হয়। এজন্য আমি একটু চেষ্টা করি কয়েকটা ক্লাসে একটা আইটেম করানোর। এরপরে তো আমাদের রিভিশন থাকবে, তোমাদের যদি প্রয়োজন মনে করো যে আরও বেশি প্র্যাকটিস তো করানো দরকার, আমি সেক্ষেত্রে অবশ্যই আরও বেশি প্র্যাকটিস করাবো। আগে তো আমাকে সিলেবাস শেষ করতে হবে, প্রত্যেকটা আইটেম সম্পর্কে কনসেপ্ট থাকতে হবে। এবং যখনই আমি এই আইটেমটা শেষ করব কয়েকটা ক্লাসে, আমি কিন্তু অবশ্যই একটা পরীক্ষার ডেট দিয়ে দেব। আর এই মাসের পরীক্ষাগুলো কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, তোমরা খুব ভালো করে সেটা জানো। তাহলে দেখো আমাদের 3 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে, কমপ্লিট দ্য টেক্সট ইউজিং দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স অ্যাজ নিডেড। হ্যাঁ, এবার আমরা আর একটা শূন্যস্থান পূরণ করতে যাচ্ছি। তো আমরা একটু দেখে নিই যে আমাদের শব্দগুলো বক্সে কি কি শব্দ দেওয়া আছে, শব্দগুলো সম্পর্কে আমি কতটুকু জানি। স্যাড, স্যাড মানে তো জানো যে দুঃখিত, যে আই এম ভেরি স্যাড, তাই না? এরপরে হচ্ছে হিয়ার, হিয়ার মানে হচ্ছে শোনা। সোনা বলতে কিন্তু এই সোনাটা হচ্ছে তালব্য স দিয়ে, এটা কিন্তু গোল্ড না, এটা হচ্ছে কানে সোনা। ওকে, এখন এরপরে দেখো বিকজ, আর্থ, সস, হাউ, হার্টিলি। হার্টিলি মানে হচ্ছে আন্তরিকতার সাথে। হ্যাঁ, মানে হচ্ছে হার্ট থেকে হার্টিলি শব্দটা আসছে, আন্তরিকতা ওখানে বোঝানো হচ্ছে, মানে কোনো কিছু তুমি একদম মন থেকে গ্রহণ করছো এরকম কিছু। গ্রেট, গ্রেট মানে মহৎ, ভালো। এরপরে হচ্ছে লস, লস মানে হচ্ছে হারানো, মানে কোনো কিছু লস করা। এরপরে হচ্ছে দ্যাট, দ্যাট হচ্ছে একটা কনজাংশন হিসাবে ব্যবহৃত হয়, যে হিসাবে ব্যবহৃত, যে আই ওয়ান্ট টু গো, সো দ্যাট, সো দ্যাট দিয়ে শব্দ তৈরি করা যায় অথবা দ্যাট দিয়েও করা যায়। এখন এটা আমাকে নির্ভর করবে আমার এই টেক্সটে কিভাবে ব্যবহৃত হচ্ছে। আমি যখন টেক্সটটা আবার শূন্যস্থানটা পূরণ করব তখন আবার ডিটেলস আলোচনা করব, কারণ একটা নিয়ে যদি আলোচনা করতে যাই আমার হিউজ কথা বলতে হবে। যেহেতু আমি এখন শূন্যস্থান পূরণে আছি, এই কনটেক্সটে দ্যাটটা কী হিসাবে কিভাবে ব্যবহৃত হয়েছে শুধুমাত্র আমি সেখানে তোমাদের এমফাসাইজ করব। তাহলে চলো আমরা একটু শূন্যস্থানটা দেখি কি আছে। শুরুতেই কিন্তু শূন্যস্থান পূরণ করতে যাব না, আমি সবসময় বলি আগে আমরা টেক্সট সম্পর্কে একটা ধারণা নিয়ে নেব, তারপরে আমরা আনসারে যাব। ডিয়ার তনু, আই এম ভেরি শক টু ড্যাশ দ্যাট ইয়োর ফাদার ইজ নো মোর অন ড্যাশ। দেখো আগের লেটারটা ছিল কিন্তু এক ধরনের, যে ভালো রেজাল্ট করেছে এটা জানি, খুশি হয়েছে। আর এখানে কিন্তু শুরুতেই একটা শকিং নিউজ, একটা স্যাড নিউজ আছে। কি আছে, যে আমি খুব শকড হয়েছি জেনে যে তোমার বাবা এই পৃথিবীতে আর নেই, তার মানে তোমার বাবা মারা গেছে, তাই না? আমরা ডাই না ইউজ করে আমরা বলতে পারি যে আর নেই, ইজ নো মোর, এই ধরনের কথা ব্যবহার করতে পারি। I could never think that he would leave us at dash a premature age. প্রিম্যাচিওর এজ মানে হচ্ছে অপ্রাপ্ত বয়স। মনে করো সাধারণত যে এজে আমরা বুঝি যে হয়তো হ্যাঁ এজ বেশি হয়ে গেছে, বার্ধক্যজনিত কারণে মানুষ মারা যেতেই পারে, কিন্তু কেউ যদি অল্প বয়সে বা অ্যাক্সিডেন্টলি কোনো কারণে মারা যায় সেক্ষেত্রে আমরা সেটাকে বলি প্রিম্যাচিওর এজ। যে আমি আসলে ভাবতে পারি না যে এত অল্প বয়সে বা এত এরকম অপ্রাপ্ত বয়সে তিনি আমাদের ছেড়ে যাবেন। দেখো আমি কিন্তু শূন্যস্থান পূরণ ছাড়াই বাংলা মিনিং করে যাচ্ছি যতটুকু সম্ভব হয়, জাস্ট একটা কনসেপ্ট তোমাদের দেওয়ার জন্য যে এই টেক্সটটা কী সম্পর্কে বলা আছে। I do not know dash to console you in such a situation. কনসোল মানে হচ্ছে সান্ত্বনা দেওয়া, যে আমি জানি না যে এই সিচুয়েশনে, এই পরিস্থিতিতে তোমাকে কিভাবে সান্ত্বনা দিব। ইউর গ্রিফ ইজ সো ড্যাশ দ্যাট, এই দেখো এখানেও দেখো একটা দ্যাটের ব্যবহার আছে, শূন্যস্থান আকারে না বাট দ্যাটটা ব্যবহার করেছি, যে তোমার এই যে সো দ্যাট আমি যেটা বলেছিলাম একটু আগে, হ্যাঁ সো ডট ডট দ্যাটও একটা ব্যবহার আছে। তো সেখানে এখানে কিভাবে বলতে পারি যে তোমার কষ্টটা, তোমার শোকটা এতই কি, এখানে বলতে পারো যে এতই গভীর যে, হ্যাঁ আমরা এটা বক্স থেকে আমরা শব্দ সিলেক্ট করব। আগে আমরা আনসারে যাচ্ছি না, জাস্ট এভাবেই পড়ে যাই। ওয়ার্ডস উইল ফেল টু কনসোল ইউ, মানে ভাষা নেই তোমাকে সান্ত্বনা দেওয়ার। দ্য ড্যাশ অফ আ ফাদার ইজ ইরিকভারেবল। আমরা জানি যারা বাবা হারিয়েছ বা যারা বাবা হারায় তারা
এরকম আমি চাই না যে আমার কোনো শিক্ষার্থী তার বাবা হারাক এই বয়সে, মানে এমনি বলছি আর কি। যারা তার বাবাকে হারিয়েছেন তারা জানেন যে তারা যে বাবার যে আসলে যে জায়গাটা সেটা কিন্তু পূরণ করা যায় না। ইরিকাভারেবল মানে অপূরণীয়, পূরণ করা যায় না, কাভার করা যায় না কোনোভাবেই না। আই নো হাউ ড্যাশ ইট ইজ টু লুজ আ ফাদার, আই হ্যাভ অলসো লস্ট মাই। সে বলেছে যে আমি জানি যে বাবা হারানোটা আসলে কি, কারণ আমি নিজেই আমার নিজের বাবাকে হারিয়েছি। লস্ট মাইন্ড মানে আমার নিজের বাবাকে হারিয়েছি, এটা বোঝাচ্ছে। আই প্রে টু দ্য অলমাইটি, অলমাইটি হচ্ছে সর্বশক্তিমান। দেখো এটা ভিতরে আছে, তারপরে কিন্তু ক্যাপিটাল লেটার ইউজ করছে, এটা আমরা একটু খেয়াল রাখবো যে আমি সর্বশক্তিমান বা বিধাতা বা স্রষ্টা যে নামেই আমরা যে ধর্মাবলম্বীর লোকই ব্যবহার করি না কেন একই কথা, যে আমি স্রষ্টাকে কাছে প্রার্থনা করছি, হি মাইট গিভ ইউ স্ট্রেংথ টু বিয়ার দ্য লস, তিনি তোমাকে এই যে কষ্টটা, এই যে দুঃখটা সহ্য করার শক্তি দিন। আই অলসো প্রে ড্যাশ দ্যাট হিজ সোল মে রেস্ট ইন পিস, আমি আরও প্রার্থনা করি যে তার অন্তরটা, তার আত্মাটা যেন শান্তিতে থাকুক। সিনসিয়ারলি ইয়োর্স অনেক। তো দেখো এখানে একটা স্যাড নিউজ আছে, একটা ফ্রেন্ড সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। তো আমরা এটাকে এখন যেটা করব, এবার আমরা শূন্যস্থানে চলে যাব। আমরা দেখব যে কিভাবে এই শূন্যস্থানটা পরীক্ষার খাতায় আমরা আনসার লিখব। তার আগে আমি যেটা করব, কিছু শব্দের অর্থ আমি বোর্ডে দিয়ে দিব তোমাদের সুবিধার জন্য। এবার আমরা দেখব শব্দার্থ, আমার কাছে যেগুলো মনে হচ্ছে একটু দেওয়ার মতো আমি সেগুলো দিচ্ছি। এরপরেও যদি কোনো শব্দ নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকে, জানতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এখানে দেখো আমি লিখে দিচ্ছি প্রিম্যাচিউর এজ। প্রিম্যাচিউর এজ মানে অপ্রাপ্ত বয়স। হ্যাঁ, প্রিম্যাচিউর মানে অপ্রাপ্ত বয়স, মানে যে বয়সে আসলে এটা হওয়ার কথা না সেটা বলছে। এরপরে আমরা শব্দ কি দেওয়া আছে, কনসোল। কনসোল শব্দটা হচ্ছে সান্ত্বনা দেওয়া। হ্যাঁ, CONSOL, কনসোল সান্ত্বনা দেওয়া। সান্ত্বনা দেওয়া, সান্ত্বনা দেওয়া হচ্ছে মানে কাউকে হচ্ছে, তোমরা তো বোঝো সান্ত্বনা দেওয়া হচ্ছে কখন কেউ গভীর শোকে থাকে তাকে একটু মানে একটু বোঝানো, তারপর একটু পাশে থাকা, এইটাই কনসোল। এরপরে হচ্ছে এটা ভার, হ্যাঁ, যেহেতু সান্ত্বনা দেওয়া। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সান্ত্বনা বানানটা নিয়ে, বাংলা বানানটা নিয়ে আমি আসলে একটু কনফিউজ, এই বড়টা এখানে না এখানে হবে, তোমরা একটু কাইন্ডলি দেখে নিও, কারণ বানান আসলে ভুল শেখা যাবে না। হ্যাঁ, এবার আমরা দেখব এরপরে যে শব্দটা আমি দিব, এরপরে হচ্ছে দেওয়ার মতো হচ্ছে আছে যেটা গ্রিফ। আমার কাছে মনে হচ্ছে গ্রিফ শব্দের অর্থটা হচ্ছে শোক, GRIF। গ্রিফ হচ্ছে শোক। শোকের আরো অনেক সিনোনিম আছে, মোর্ন আছে, মোর্নিং, মোর্ন হচ্ছে শোক। তো গ্রিফ GRIF, গ্রিফ হচ্ছে শোক। এরপরে আছে হচ্ছে ইরিকাভারেবল। ইরিকাভারেবল মানে অপূরণীয়, হ্যাঁ, যেটা কখনোই পূরণ করা যায় না। যে চলে যায় সে তো ফিরে আসে না। অন্য কেউ তোমাকে যতই ভালোবাসুক, যতই সান্ত্বনা দেখ বা পাশে থাকুক না কেন, বাবা বাবাই, মা মাই, এটাকে আসলে কোনো কিছু দিয়ে পূরণ করা যায় না। সেটাই আসলে এখানে বলা হচ্ছে যে ইরিকাভারেবল, IRRECOVERABLE
রিকভারেবল মানে হচ্ছে অপূরণীয়। সম্ভবত এখানে একটা ব হবে, যাই হোক আমি দেখে দিব। এখানে দেখো ইরিকভারেবল হচ্ছে অপূরণীয়, যেটা পূরণ করা যায় না। আর কোন শব্দ একটু দেখো তোমাদের কাছে কঠিন মনে হয় কিনা। আমি আর তেমন কোনো দেখতে পাচ্ছি না। যাই হোক, এবার আমরা এই শূন্যস্থানটা পূরণ করব। হ্যাঁ, সেই শূন্যস্থানটা পূরণ করার জন্য আমি যেটা করব, আগেই তোমাদেরকে আমি লিখে দিব যে আনসারটা কিভাবে আমাদের পরীক্ষার খাতায় লিখতে হয়। তার আগে অবশ্যই তোমরা শব্দার্থগুলো লিখে দিবে, কারণ আমি এই শব্দার্থগুলো বোর্ড থেকে মুছে দিব। হ্যাঁ, শব্দার্থগুলো অবশ্যই তোমরা লিখে নেবে। এবং আমি যে নোট খাতা বানাতে বলেছি, সেই ডায়েরি বা নোট খাতায় তোমরা প্রত্যেক দিন যে শব্দগুলো নতুন আসবে সেখানে লিখে প্রত্যেক দিনের শব্দ প্রতিদিন শিখে ফেলবে। তোমার নিজের ভালোর জন্য করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বা শিক্ষক তোমাকে ক্লাস ওভাবে পড়া জিজ্ঞেস করছেন না, এই জন্য যে তুমি পড়াশোনা করবে না তা কিন্তু হবে না। তোমাকে অবশ্যই পড়াশোনা করে যেতে হবে। তো এই হচ্ছে ইরিকভারেবল। আমি আর একবার একটু বলে দিই। প্রিম্যাচিওর এজ হচ্ছে অপ্রাপ্ত বয়স। কনসোল মানে সান্ত্বনা দেওয়া। গ্রিফ হচ্ছে শোক। গ্রিফ এটা কিন্তু নাউন। হ্যাঁ, এটা নাউন। আর এটা হচ্ছে ভার্ব। আমরা একটু পার্টস অফ স্পিচ গুলো জানলে হয় কি, যখন হচ্ছে তোমরা কোনো লেখার ভিতরে ইউজ করো তোমাদের বুঝতে সুবিধা হবে। এজন্য আমরা শব্দ শেখার পাশাপাশি একটু পার্টস অফ স্পিচটাও দেখে নেব। ইরিকভারেবল হচ্ছে অপূরণীয়, যেটা পূরণ করা যায় না। দেখো, এটা নেগেটিভ করতে গেলে আই আর ব্যবহার করা হয়। শব্দটা ছিল হচ্ছে রিকভারেবল। কাভারেবলের সঙ্গে হচ্ছে ইরিকভারেবল। হ্যাঁ, আই ডাবল আর ই। যে মানে অপোজিট ওয়ার্ড তৈরি করার বিভিন্ন সিস্টেম আছে। কখনো ডিস ব্যবহার করা হয় বিভিন্ন শব্দ ইউজ করে। যেমন হচ্ছে যদি বলি ডিসলাইক, দেখো এখানে কিন্তু ডিস ব্যবহার করা হচ্ছে। লাইক হচ্ছে শব্দটি ছিল লাইকের সঙ্গে ডিসলাইক। এরকম এক একটা ওয়ার্ড, এরকম শব্দ এখানে ওয়ার্ড বললে ভুল হবে। ওয়ার্ড হতে গেলে অবশ্যই মিনিং থাকতে হবে। এখানে ওয়ার্ড না, এখানে তুমি বলতে পারো যে এরকম যদি কিছু অ্যালফাবেট আমি বা লেটার এখানে অ্যাড করে এভাবে আমরা নেগেটিভ ওয়ার্ড তৈরি করতে পারি। ওকে, তো এখানে হচ্ছে ইরিকভারেবল আই ডাবল আর ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে অপূরণীয়। তো এবার হচ্ছে আমি চলে যাব আমার শূন্যস্থানে। শূন্যস্থানের আনসার আমি কিভাবে লিখব সবাই একটু লিখে নেবে। আমি মুছে দিচ্ছি। শিক্ষার্থীরা তোমরা কিন্তু অবশ্যই বলবে। ক্লাসে যেমন হচ্ছে আমি জিজ্ঞেস করি সবার লেখা হয়েছে কিনা, সবাই লিখতে পেরেছো কিনা। অবশ্য অনলাইন ক্লাস এগুলো হচ্ছে তোমাদের পেজে বা সবসময় থাকে। আমি ইউটিউব চ্যানেলে, আমার ইউটিউব চ্যানেলেও ক্লাস দিই মাঝে মাঝে। তো তোমরা হচ্ছে যেটা করবে, এটা কিন্তু বারবার ক্লাস দেখে নিতে পারবে এবং যতবার খুশি তুমি একটা ক্লাস দেখতে পারবে। যে জায়গাটা তোমার কাছে একটু কঠিন মনে হচ্ছে সেই জায়গাটা তুমি বারবার টেনে টেনে দেখতে পারবে। এটাও কিন্তু একটা সুবিধা অনলাইন ক্লাসে, যেটা কিন্তু সামনাসামনি ক্লাসে সম্ভব হতো না। মানে অসুবিধা তো আছে, অনেক আছে, সুবিধার ভিতরে এটা কিন্তু একটা সুবিধা। তো যাই হোক, এখানে আমরা যেটা করব, আমরা আনসারটা লিখবো। এখানে আনসার টু দ্য কোশ্চেন নম্বর 3। যেহেতু শুধুমাত্র 3 প্র্যাকটিস করছি, এজন্য আমি 3 লিখে যাচ্ছি। তোমরা তোমাদের হচ্ছে সুবিধার জন্য একটু অন্য কোনো সংখ্যা ব্যবহার করতে পারো 3 পাশে। যেহেতু আমি এর আগে ক্লাসে 2 প্র্যাকটিস করিয়েছি, এই ক্লাসে করছি, আবার নেক্সট ক্লাসেও করব। সেক্ষেত্রে তুমি তোমার সিকোয়েন্স মেনটেনের জন্য এখানে আরও কোনো নাম্বার ইউজ করতে পারো সাব নাম্বার ভিতরে। বাট আমি এই মুহূর্তে দিচ্ছি না, আমি এই মুহূর্তে দিব না এই কারণে যে দেখা গেল তোমরা পরীক্ষার খাতায় ওইটা মানে অনুকরণ করা শুরু করবে, এই কারণে আমি দিব না। তো দেখো, এখানে শুরুতে যেটা আমরা আমার প্রশ্নের ভিতরে যে ধরনের নাম্বার থাকবে সেই নাম্বারগুলো ব্যবহার করব। তো মানে সেই নাম্বারের ভিতরে আমার কি কি আছে, এরকম দেওয়া আছে, তাই না? এ বি দেওয়া আছে। যেহেতু এ বি দেওয়া আছে, আমিও সেইভাবে লিখবো। এখানে একটু স্পেস দিবে, অথবা তোমরা নিচ থেকেও লিখতে পারো। বি দিয়ে এখানে আর্থ হবে। আমি আনসার সহ আরেকবার আলোচনা করে দিব, তোমরা জাস্ট আনসারটা এভাবে লিখে নাও।
হচ্ছে ডিতে হচ্ছে হাউ, এরপরে হচ্ছে গ্রেট, এরপরে হচ্ছে লস, এরপরে হচ্ছে স্যাড বিকজ, এরপর এটা হবে হচ্ছে দ্যাট, এরপর এটা হচ্ছে হার্টিং। সবচেয়ে ভালো হয় হচ্ছে আমি যদি হচ্ছে যখন শূন্যস্থানটা পূরণ করতে যাবো এক একটা করে লিখে লিখে বলি, কিন্তু যেহেতু অনলাইন ক্লাস সবাই ওভাবে হয়তো ধরতে পারবে না, এ কারণে তোমাদের সুবিধার জন্য আমি আনসারটা আগে লিখে রেখেছি। এবার আমরা বোঝানোর সুবিধার জন্য যাব, যেহেতু কখনোই সামনাসামনি ক্লাস আর অনলাইন ক্লাস একরকম হয় না, কিছু ভ্যারিয়েশন অবশ্যই থাকবে। এজন্য আমার কাছে মনে হয়েছে যে এই ওয়েতে দিলে তোমরা বেশি ভালো বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে এবার চলে যাব আমরা চলে যাব কিভাবে কোশ্চেনের সঙ্গে মিল রেখে আনসারটা করব। দেখো, ডিয়ার তুনু, I am very shocked to dash that. I am very shocked to hear that. আমি জেনে খুব কষ্ট পেয়েছি। Your father is no more on dash. Your father is no more on earth. তোমার বাবা এই পৃথিবীতে আর বেঁচে নেই। I could never think that he would leave us at dash a premature age. Such a premature age. হ্যাঁ, এরকম সাজা মানে হচ্ছে এরকম, যে আমি এখনো ভাবতে পারি না যে তিনি এরকম একটা অপ্রাপ্ত বয়সে আমাদেরকে ছেড়ে যাবেন। I do not know dash to console you. এখানে ডিতে একটা শূন্যস্থান আছে, যে আমি জানি না হাউ টু কনসোল। এরকম কোনো কিছু করা, কোনো ওয়ে, এটার ক্ষেত্রে আমরা হাউ টু ব্যবহার করি। যেমন আই ডোন্ট নো হাউ টু সুইম, আমি জানি না কিভাবে সাঁতার কাটতে হয়। আই ডোন্ট নো হাউ টু ওয়্যার শাড়ি, আমি জানি না কিভাবে শাড়ি পরতে হয়। তো এরকম যদি কোনো কথা, যে আমি জানি না তোমাকে আমি কিভাবে সান্ত্বনা দিব, এরকম বাক্য যদি আমরা তৈরি করতে যাই, সেক্ষেত্রে আমরা হাউ টু ব্যবহার করব। আমি কয়েকটি বাক্য তোমাদের লিখে দেখাচ্ছি, কারণ আমি বললে অনেক সময় তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। একটু যদি লিখে দিই, এবং তোমরা শিক্ষার্থীরা তোমরাও লিখে নেবে। একটা ক্লাসে আমি শুধুমাত্র যে 3 নিয়ে আলোচনা করছি, ইংলিশ সেকেন্ড পেপার নিচ্ছি, শুধু যে আমরা এটাই শিখবো তা না, এর ভিতরে অনেক কিছু আসবে। আমি চেষ্টা করি যতটুকু সম্ভব একটু যেটা মনে হয় একটু আলোচনা করার। তো তোমরা অবশ্যই শিখবে বাসায়। দেখো, এখানে যেমন হাউ টু, আমি এখন কি শিখবো, হাউ টু এর ব্যবহার কিরকম। I do not know how to console you in this situation. How to console you? How to console you? যাই হোক, আমি আর বাক্য বাড়াচ্ছি না, যে আমি আসলে জানি না তোমাকে কিভাবে সান্ত্বনা দিব। এটা একটু কঠিন হয়ে যায় যখন আমরা যেহেতু বাক্য শিখছি, আমরা একদম ইজি ওয়েতে শিখবো। ছোট ছোট যে অক্ষর মানে বাক্যগুলো আছে সেগুলো আগে শিখি, যেগুলো বেশি কমন, বেশি ব্যবহৃত করা হয়। যে আই ডু নট নো হাউ টু সুইম। আমরা অনেকেই আছি, যেহেতু আমরা শহরে অনেকে থাকি বা সবাই গ্রামীণ পরিবেশ পায় না, অনেকেই কিন্তু আমরা সাঁতার জানি না। তো সেক্ষেত্রে তুমি বলতে পারো যে আই ডু নট নো হাউ টু সুইম। তো সিমিলারলি তুমি অনেক কিছু লিখতে পারো, আই ডু নট নো হাউ টু প্লে, কোনো একটা খেলার নাম যে খেলাটা তুমি পারো না, তাই না? তুমি এখানে লিখতে পারো আই ডু নট নো হাউ টু প্লে ফুটবল। সাপোজ আমি এটা মানে বলছি আর কি। এরকম ভাবে তোমরা বাক্য তৈরি করতে পারো, যে আই ডু নট নো হাউ টু কুক, যে আমি জানি না কিভাবে রান্না করতে হয়। অনেকেই আছে, অনেক ছেলেরাই আছে কিন্তু তারা রান্না জানে না, আবার অনেকেই আছে অনেক ভালো রান্না করে, কারণ দেখা যায় কিন্তু বেশিরভাগ শেফ বা কুক কিন্তু ছেলেরা হয়ে থাকে। তো এরকম যদি তোমার কেউ যদি না জেনে থাকে, সেক্ষেত্রে আমরা এরকম বলতে পারি। তো এরকম ছোট ছোট বাক্য কিন্তু তুমি খুব ইজিলি তোমার ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে বাসায় প্র্যাকটিস করতে পারো। এইভাবেই তো শিখতে হবে। এরকম যে অনেক গ্রামার শিখবো, টেন্স অনেক বড়, অনেক একটা লো ন্যারেশন ভয়েস,
মানে এভাবে না, এরকম ছোট ছোট ব্যবহার দিয়ে আমরা ইংরেজি ছোট ছোট বাক্য লেখা শিখব। শুরুতেই যদি তুমি ভয় পেয়ে যাও, শুরুতেই যদি তোমাকে একটা প্রেশার সৃষ্টি করা হয়, তাহলে তো তুমি শিখতে পারবে না। ঠিক আছে? তাহলে আমার শিক্ষার্থীরা আমি আশা করবো তোমরা অবশ্যই এখন হাউ টু দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারবে। এবং এই টু এর পরে যে ভার্বটি আছে, টু এর পরে সবসময় একটা ভার্ব, এগুলো সব ভার্ব, কোনো একটা কাজ, এই ভার্বটির হবে প্রেজেন্ট ফর্ম। এই ভার্বটির সব সময়ের জন্য প্রেজেন্ট ফর্ম হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই ভার্বের আমরা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। তাহলে দেখো এবার আমরা চলে যাব, তোমরা শিক্ষার্থীরা এটা একটু লিখো এবং অবশ্যই তোমরা আমাকে একটু কমেন্ট করে দুই একটা বাক্য হাউ টু দিয়ে লিখে দেখাও। দেখো আমি একটু টাইম দিচ্ছি, ইন্টেনশনালি টাইম দিচ্ছি, যেহেতু একটা আমি কোশ্চেন মানে একটা সেন্টেন্স প্যাটার্ন দেখিয়েছি, তোমরা যাতে একটু এটা নিয়ে ভাবো এবং একটু লেখা প্র্যাকটিস করো। আমি চাই যে তোমরা একটু কমেন্ট করে আমাকে বাক্য লেখো, হ্যাঁ, হাউ টু দিয়ে। এরপরে আমি যেখানে ছিলাম, আমাদের শেষ হয়নি শূন্যস্থানটি, যে আমি হচ্ছে ইয়োর গ্রিফ ইজ সো ড্যাশ, ইয়োর গ্রিফ ইজ সো গ্রেট, তোমার কষ্টটা সত্যি এতই গ্রেট ছিল, এতই বেশি ছিল যে ওয়ার্ডস উইল ফেল টু কনসিল ইউ, মানে কোনো শব্দ আসলে ভাষা থাকে না যে তোমাকে সান্ত্বনা দেওয়া, এটা কিন্তু হয়, তাই না? দি ড্যাশ অফ এ ফাদার ইজ ইরিকভারেবল, এটা হচ্ছে দি লস অফ এ ফাদার, লস হচ্ছে নাউন, হ্যাঁ, যে বাবা হারানোটা হচ্ছে একটা অপূরণীয়। আই নো হাউ ড্যাশ ইট ইজ, আই নো, জি নম্বরে আমরা আই নো হাউ স্যাড, আমি জানি যে কতটা দুঃখের বা কতটা কষ্টের ইট ইজ, এটা টু লুজ আ ফাদার, একজন বাবাকে হারানো, তাই না? ড্যাশ আই হ্যাভ অলসো লস্ট মাইন, যেহেতু আমি নিজের বাবাকেই হারিয়েছি, বিকজ, এখানে হবে বিকজ আই হ্যাভ অলসো লস্ট মাইন, কারণ আমি নিজেই আমার বাবাকে হারিয়েছি। I pray to the Almighty dash, I pray to the Almighty that, আমি স্রষ্টাকে এই কারণেই প্রার্থনা করব যে, এই দ্যাট হচ্ছে কনজাংশন, যেটা বলছিলাম যে এর আগে আমরা একটা ব্যাপার দেখেছিলাম সো ডট ডট দ্যাট, আর এটা হচ্ছে শুধুমাত্র দ্যাট, যে আমি সর্বশক্তিমানকে প্রার্থনা করি যে he might give you strength to bear the loss, তিনি তোমাকে তোমার এই হারানোটা মানে সহ্য করার মতো শক্তি দিন। বিয়ার মানে সহ্য করা, বিয়ার মানে সহ্য করা, এই বিয়ার মানে কিন্তু ভাল্লুক হয়, একদম সেম মানে স্পেলিং, সেম বানান। এজন্য আমরা বলছি, এজন্য আমি বলছি যে কনটেক্সচুয়াল মিনিং বুঝতে হবে, যে আমার এই টেক্সটে এই শব্দের কোন অর্থটি আসে। বিয়ার মানে বহন করাও হয়, অনেক অর্থ হয় একটা শব্দের। তো বিয়ার শব্দটা আমি একটু বলি, বিয়ার হচ্ছে সহ্য করা, এখানে হচ্ছে সহ্য করা, আমি যে টেক্সটে তোমাদের এখন পড়াচ্ছি এখানে হচ্ছে সহ্য করা। বিয়ার, বিয়ার মানে ভাল্লুক হয়, বিয়ার মানে বহন করা হয়, অনেক অর্থ আছে। তোমরা একটু ডিকশনারি দেখবে, গুগলে সার্চ দিলেও চলে আসবে। বিইএআর, বিয়ার। হ্যাঁ, এখন হচ্ছে যে আমি জানি না যেটা আসলে কিভাবে সহ্য করার মতো একটা অবস্থা আসলে থাকে না। আমরা জানি যে এটা আসলে আর ফিরে পাওয়া সম্ভব না, কিন্তু তারপরও কি হয়, আমাদের যখন শোকটা বেশি হয়ে যায় আমরা সেটা নিতে পারি না। এজন্য তার ফ্রেন্ড তাকে হচ্ছে সান্ত্বনা দিচ্ছে যে যাতে এই লসটা, এই হারানোর বেদনাটা তুমি সহ্য করার মতো শক্তি বিধাতা তোমাকে দেন বা স্রষ্টা তোমাকে দেন। আই অলসো প্রে ড্যাশ দ্যাট, আমি আরো প্রার্থনা করি যে আই অলসো প্রে হার্টিলি দ্যাট, মানে আমি আরো আমার অন্তর থেকে, হৃদয় থেকে আরো তোমাকে প্রার্থনা করি যে his soul may rest in peace, আমরা বলি না যে একজন মারা গেলে যে তার বিদেহী আত্মার শান্তিতে থাকুক, যিনি গেছেন তিনি তো গেছেনই, ভালো থাকুক। আমরা বলি যে হিন্দু ধর্মাবলম্বীরা আমরা বলি যারা আছেন তারা বলে কি যে হচ্ছে স্বর্গ বা নরক, আবার আমরা যারা মুসলমান বলি হচ্ছে জান্নাত জাহান্নাম। আমরা যে ধর্মাবলম্বীর যেভাবেই বলি না কেন, যে ভাষাই বলি না কেন,
সব ভাষাই কিন্তু এক। আসল কথা হচ্ছে মানুষ মারা গেলে আর ফিরে আসে না, শুধুমাত্র তার আত্মাটা থাকে। সেই আত্মার আমরা শান্তি কামনা করি, তাই না? সেটাই বলা হচ্ছে সিনসিয়ারলি ইয়োরস অনেক। তাহলে দেখো আমরা জানি যে লেটারে এই ধরনের শব্দ ব্যবহার করতে হয় এবং শেষে আমি নামটা হচ্ছে অনেক, তার মানে অনেক এই লেটারটি লিখেছে কাকে? তুনুকে লিখেছে। তো এই হচ্ছে আমাদের শূন্যস্থান। তোমরা বাসায় অবশ্যই পুরো এগুলো প্র্যাকটিস করা শুরু করবে, কারণ আমি তো অবশ্যই এক্সাম নিব। এই জন্য তোমরা এখন থেকে সিরিয়াসলি পড়াশোনা করবে প্রিয় শিক্ষার্থীরা। আর যারা আগের ক্লাসগুলো মিস করেছো, তোমাদের কিন্তু একেসিপিএস ক্লাস 7-এ গেলেই তোমরা বিগত সব ক্লাস দেখতে পারবে। সব শিক্ষকের ক্লাস কিন্তু ওখানে থাকে, ক্লাসগুলো কিন্তু ডিলিট হয় না। এজন্য তোমরা যতবার খুশি যারা মিস করো কোনো ক্লাস, সেগুলো দেখে নিতে পারবে। ক্লাস রিপিটও করতে পারো যাদের কোনো ক্লাস নিয়ে সমস্যা থাকবে, আর যারা মিস করো তারাও কিন্তু পরবর্তীতে ক্লাস দেখে নিতে পারবে। তো আমার এই আজকের ক্লাস নিয়ে কারো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে। আমি একটা ছোট্ট হোমওয়ার্ক দিয়ে দিব বরাবরের মতো আজকেও। তার আগে তোমরা পুরো ক্লাসটা আবার একটু রিভিউ করে দেখে নাও। আমার ক্লাস চলাকালীন আমি শেষ করে দেব ক্লাস, যে কোথাও কারো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। জাস্ট অ্যাট এ ক্লাস ফুল ক্লাসটা তোমরা একবার একটু তোমার খাতায় লেখা থেকে একটু দেখে নাও। দেখো আমি মুছে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। তাহলে SW হচ্ছে আজকে আমি যে দুটি প্র্যাকটিস করিয়েছি, এবং তোমরা অবশ্যই আমি যে গ্রামারগুলো আলোচনা করি, যে সেন্টেন্স স্ট্রাকচার, যে শব্দগুলো নিয়ে আলোচনা করি, ওগুলো কিন্তু একদমই ইগনোর করবে না। ওগুলোই কিন্তু তোমার বেসিক, ওগুলো থেকেই কিন্তু তুমি আস্তে আস্তে কিন্তু শিখবে, ইংরেজি শিখবে। সো তোমরা কিছুতেই ওটা ইগনোর করবে না যে এটা তো পরীক্ষা আসবে না, সো এটা নিয়ে আমার পড়াশোনা করার কোনো দরকার নেই। অবশ্যই দরকার আছে, এবং যখন তুমি বুঝতে পারবে তখন কিন্তু তোমার আর টাইম থাকবে না যে ওইগুলো শেখার। এখন কিন্তু অনেক কম্পিটিশন, প্রচুর কম্পিটিশনের যুগ এখন চলে এসছে। তো আমার শিক্ষার্থীরা অবশ্যই তোমরা ইংরেজি শিক্ষার প্রতি মনোযোগী হবে। আমি এখানে একটু হোমওয়ার্ক তাহলে কি লিখে দেব, আজকের ক্লাসে যা পড়িয়েছি সহজে যদি বলি CW SW। CW হচ্ছে ক্লাস 1, তাই না? আর SW হচ্ছে হোমওয়ার্ক। তাহলে আমি লিখে দিচ্ছি CW SW পড়া প্লাস লেখা। বাসায় মনোযোগ সহকারে পড়বে এবং লিখে নাম, রোল নাম্বার সহ আমাকে মেসেঞ্জারে, তোমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে ওখানেও সেন্ড করতে পারো, অথবা পার্সোনালি আমাকেও মেসেঞ্জারে পাঠাতে পারো। তো এই হচ্ছে আমাদের পড়া। আর শিক্ষার্থীরা তোমরা জানো যে আমি অসুস্থ ছিলাম, আমি লাস্ট উইকে তোমাদের একটা ক্লাস কম নিয়েছি। তো আমি চেষ্টা করবো এই উইকটা কাভার করে দেওয়ার। আর এরপরও যদি তোমাদের কোনো সমস্যা থাকে, যদি ক্লাসে নিয়ে কোনো প্রবলেম থাকে, অবশ্যই আমাকে জানাবে। তা আজ এই পর্যন্তই। যারা ধৈর্য সহকারে এতক্ষণ মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং সেই সাথে আমার অভিভাবকগণ যারা সচেতন শিক্ষিত, আমি জানি আমার অভিভাবক যারা আছেন, শ্রদ্ধেয় অভিভাবকগণ, তারা হচ্ছে তোমাদের এই যে সুযোগ করে দিচ্ছেন, কারণ সবাই কিন্তু অনলাইনে ক্লাস দেখার সুযোগ পাচ্ছে না। অবশ্যই তুমি তোমার ফ্যামিলির সাপোর্ট ছাড়া এটা সম্ভব না। এবং তারা কিন্তু তোমার এই পড়াশোনার মানটা ধরে রেখেছে, পড়াশোনার ধারাবাহিকতা ধরে রেখেছে, সবসময় তোমার পাশে আছে, তোমাকে টেক কেয়ার করছে। সো আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।